দেখি এবার এইসব কাগজপত্র ঘেঁটে কিছু পাওয়া যায় কিনা। না না না, এখানে তো খুঁজে পাচ্ছি না। এমন করছো যেন মোহরের থলি হারিয়ে ফেলেছো। যা খুঁজছি সেটা মোহরের থেকে কম দামি নয় গিন্নি। আবার আবার তুমি হেয়ালি করে কথা বলছো। হেয়ালি বলো আর মহারাজের খেয়ালি বলো, খুঁজে তো আমায় পেতেই হবে। আবার সেই এক কথা বলি, খুঁজটা কি? নাম। নাম? হ্যাঁ নাম, বাপ ঠাকুরদা, তার ঠাকুরদা মানে পিতামহ, প্রপিতামহ, তস্য পিতা। এই তো আমার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক ধরেছো, মাথাটাই খারাপ হয়েছে, না হলে ভুলে যাই কি করে? হ্যাঁ কি ভুলে গেলে? ওই যে রামপাল, তস্য পিতা ধর্মপাল, তস্য পিতা ন্যায়পাল, তারপর তারপর নেই? নেই কি বলছো গিন্নি? সবে তো 7 পুরুষ হলো, এখনো আরো 7। দেখি পুরনো কাগজপত্র ঘেঁটে কিছু উদ্ধার করতে পারি কিনা। কিন্তু এদিকে যে সামনে পুজো, সে খেয়াল আছে? সব ছেড়ে দিয়ে তুমি কিনা বসলে 14 পুরুষের নাম উদ্ধারে। হ্যাঁ হ্যাঁ, এই অকালী পুজোর জন্যই তো যত গন্ডগোল। কিসের গন্ডগোল? কেন জানো না? শাস্ত্রের নিয়ম অনুসারে অকালে কোনো পুজো করলে ইষ্ট দেবতা ও প্রয়াত পিতা মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তর্পণ করতে হয়। আহা, তাতে কি হয়েছে? এবারে যে স্বয়ং মহারাজ নড়ে চড়ে বসেছেন, মানে রাজসভার সবাইকে নিয়ে মহারাজ যাবেন তর্পণে? শুধু যাবেনই না, সেখানে একটু এদিক থেকে ওদিক হলেই সব বেটাকে ছেড়ে টানাটানি পড়বে এই গোপালকে নিয়ে। টানবেনই তো, আগ বাড়িয়ে দায়িত্ব নেওয়া তো তোমার স্বভাব। তা বাড়িয়েই বলো আর কমিয়েই বলো, দায়িত্ব যখন আমার ওপর, তখন পিতৃপুরুষের নাম বলতে গিয়ে হেঁচে কেসে একসা হলে আমার কপালে যে দুঃখ আছে গিন্নি। কি হলো বলো তো? কথা নেই বার্তা নেই, শুধু শুধু শুকনো কাশি শুরু হয়ে গেল। শুধু শুধু নয় গিন্নি, শুধু শুধু নয়। আহা, গলা যখন শুকিয়ে যাচ্ছে তখন জলটা খাবে তো নাকি? কি মুশকিল, জলও খাবে না বলছে। ওই ওই জল খাওয়ার কথা ভাবতে গিয়েই তো হেঁচকি উঠছে। কি আবল তাবল বকছো বলো তো? আবল তাবল নয় গিন্নি, ওই পিতৃপুরুষকে জল দেওয়ার ব্যাপারটাই গলায় আটকাচ্ছে। ও তাই বলো, তাই বলো, তুমি তর্পণ করার কথা বলছো তাহলে? তবে নয় তো কি, তর্পণ করিয়ে পণ্ডিত ত্যাগ ভারী করবে আর সব দায়িত্ব গোপাল সামলাবে। আমি কি তবে ফেল ফেল করে তাকিয়ে দেখবো? তাতে হয়েছেটা কি? আমি বলি কি, তুমি বরং মন দিয়ে তর্পণটাই করো। কেন মন দিতে যাব কেন? আহা, পিতৃপক্ষে শ্রাদ্ধ শান্তি আর তর্পণ করলে পূর্বপুরুষরা খুশি হন, আশীর্বাদ করেন। তাদের কৃপায় না জীবনের অনেক অনেক বাধা দূর হয়ে যায়। তখন এই বিভিন্ন সমস্যা থেকে মুক্তি মেলে। তার আগেই তো দেখছো যত সমস্যা, সবকিছু ঠিক করে সামলে দিলে নাম হবে গোপালের। না 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 না, কোনোভাবেই যদি একটু বেগ দেওয়া যেত তাহলে। তাহলে আর কি, ভাবতে শুরু করে দাও এবার। শুরু নয়, একেবারে শেষ করে দিয়েছি। সে কি, এর মধ্যে আবার শেষও হয়ে গেল? এবার এবার এমন একটা পরিকল্পনা করেছি যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। তবে তবে তার জন্য এখন নবাবী ভরসা। হ্যাঁ, আর তারপর মহারাজ খাবেন ভ্যাবা চ্যাকা। এদিকে তো প্রস্তুতি বেশ ভালোই চলছে দেখছি। প্রস্তুতি তো একেবারে তুঙ্গে মহারাজ। পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষ শুরু হবে বলে কথা, আর কিছু কাজ ফেলে রাখলে চলবে না। অল্প যা কিছু বাকি থাকবে তাও কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে মহারাজ। ধীরে ধীরে সেরে উঠবেন দেবী, গ্রহ নক্ষত্রের আলোয় দিগন্ত ঝলমল করবে। মহালয়ার দিন মায়ের চক্ষুদান করবেন মহারাজ, তার আগে খুঁটিয়ে দেখে নিতে হবে তো সবটা। হ্যাঁ তা তো দেখতেই হবে, ওটাই তো আসল কাজ, না হলে তো সবটাই ফাঁকি হয়ে যাবে। হ্যাঁ সেটা দেখতেই তো আশা, কিন্তু গোপাল আর মন্ত্রীর পাত্তা নেই কেন? তাদের তো টিকিটাও দেখতে পাচ্ছি না। গোপালের নাকি আবার
টিকি গোপালের টাকে আর চুল গজাবে না, মাথার পিছনে যেটুকু আছে সেটাও ঝরে যাবে কদিন পরে, তার আবার টিকি। এই না মানে ওই আর কি, কিন্তু ওরা দুজন গেল কোথায়? আগে মহারাজ, খবর পেয়েছি গোপাল নাকি দৌড় বন্ধ করে বসে বসে পিতৃপুরুষের নাম পরিচয় খুঁজছে। মশাইও বুঝি কি কাজে ব্যস্ত আছেন? না না, সবাই মনে হচ্ছে চাপে পড়ে গেছে। ভালোই তো, তবেই তো পিতৃপুরুষকে জল দেওয়ার কাজ সুসম্পন্ন হবে। চলো, এদিকটা তো হলো, একবার না হয় গঙ্গার ঘাটটাও পরিদর্শন করে আসি। ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনাকে কেমন থমথমে দেখাচ্ছে? এদিকে যা খবর, তাতে তো মুখে আর হাসি আসছে না। কিন্তু হাসি উড়ে যাওয়ার মতো এমন কি হলো মহারাজ? মনে হচ্ছে কোনো পত্রবান আপনাকে কাবু করেছে। তোমাকে কি এখানেও ভাড়ামি করতে হবে গোপাল? দেখছো তো মহারাজ কোনো কারণে বিচলিত। না না, গোপাল ঠিকই বলেছে, ফরমান এসেছে। তাহলেই সর্বনাশ করেছে। মনে হচ্ছে কৃষ্ণনগরে গঙ্গা তীরে তর্পণ করাটা আর তেমন সহজ হবে না, কারণ নবাবের এই ফরমান। কিন্তু ওতে কি লেখা আছে মহারাজ? কাজের কাজ নাকি শুধুই অকাজ? শুনে আর কাজ কি? মনে হচ্ছে আমাদের মাথায় এবার বাজ পড়বে। নবাব বাহাদুর লিখে পাঠিয়েছেন যে তিনি পুরনো নথি ঘেঁটে দেখেছেন আমার পিতৃপুরুষদের গঙ্গার ঘাটের ইজারা দেওয়া ছিল নবাবের ঠাকুরদা তার ঠাকুরদার আমলে, আর সেই ইজারার মেয়াদ শেষ হয়েছে। তাই 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 ঘাটে গিয়ে আর কাজ নাই। কতকটা তাই নবাব এবার ঘাটে দখল নেবেন। নিতে চাইলেই হলো, জোর করে দখল করতে এলে আমরা সবাই মিলে ওনার চোখের জল নাকের জল বার করে দেব। আমরা না করলে গ্রহ নক্ষত্র করবে। ফাঁকা কলসির আওয়াজ বেশি, জানি তো। কিন্তু নবাব বাহাদুর কি এইরকম আদৌ করতে পারেন মহারাজ? আমি বলছি মহারাজ, নবাব এমন কিছুই করতে পারবেন না। এই ব্যাপারে কোনো নথিও নিশ্চয়ই নেই নবাবের কাছে। তবে কি নবাব বাহাদুর মিথ্যে ভয় দেখাচ্ছেন? না না, আমার তো তেমন মনে হচ্ছে না। ঠিকই বলেছেন মহারাজ, নবাব তো আর ফাঁকা আওয়াজ দেওয়ার লোক নন, তাই ব্যাপারটা আমাকেই দেখতে হবে। দরকার হলে আবার করে ইজারা নেওয়ার আবেদন করতে হবে। আর এই ফাঁকে ট্যাঁকে কিছু গুছতে হবে। আমাকে কি কিছু বললে গোপাল? আমি কি পাগল না পাজামা? না, খারাপ ভালো বুঝি না মন্ত্রী, তোমাকেই দায়িত্ব নিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। তাই হবে মহারাজ। এত কি ভাবছেন জাহাপানা? ভাবছি এর পরের চালটা কি হবে। অত ভাববেন না হুজুর, দেখবেন আপনার এই এক চালে এই মহারাজ কৃষ্ণচন্দ্র একেবারে কাত হয়ে গেছে। বলছো? উজির একদম ঠিক কথাই বলেছে জাহাপানা। আরে মন্ত্রী যে, এসো এসো এসো। এসে তো গেছি, আর সেই সঙ্গে এটাও বলতে এসেছি যে এতদিনে আপনি একটা মোক্ষম কাজ করেছেন জাহাপানা। কেন কেন, কি হয়েছে? কি আবার হবে, আপনার ওই এক ফাঁকা আওয়াজে মহারাজ কৃষ্ণচন্দ্র একেবারে পেঁচে পড়ে গেছে। কি বলেছিলাম হুজুর? মন্ত্রী চিঠি লিখে জানাতেই সব দিক ভেবে চিন্তা করে চালটা দিয়েছিলাম বটে, তবে ওটা যে ফাঁকা আওয়াজ সেটা আর কজন জানে বলো? তবে বলছিলাম কি জাহাপানা, এবার ওই ইজারা বাড়ানোর টোপ দিয়ে এই ফাঁকে বেশ কয়েক বস্তা মোহর আদায় করে নেওয়া যেতে পারে। হ্যাঁ, তা পারা যায় বই কি, তা পারা যায় বই কি। আর তার থেকে যদি কিছুটা আমাকে দেন, তাহলে না হয় কদিন একটু রসে বসে খেতে পারি। দেবো না কেন, আলবাত দেবো। তুমি তো আমার মাথায় ব্যাপারটা ঢুকিয়েছো, তা তুমি যখন এতটা করেছো তখন কিছুটা না হয় তোমার কথাও ভাববো আমি। ভাবতে ভাবতে রাত পেরিয়ে সকাল না হয়ে যায়। সকাল তো হবেই, আর সেই সকালে গঙ্গার ঘাটের দখল নিতে আমি সশরীরে যাব কৃষ্ণনগরে। কেন জাহাপানা? হয় ইজারা বাড়ানোর আছিলায় মোহরের থলি নিতে, নয় গঙ্গা ঘাটের দখল নিতে। তবে আমি এখন আসি জাহাপানা, ফিরে গিয়েই এই খবরটা মহারাজকে দিতে হবে। যাও, আর দেরি করো না। কি
কি হলো ইজারার ব্যাপারে মন্ত্রী তো কই এসে কোনো খবর দিল না এখনো। দরদাম করে আসতে মন্ত্রীমশাইয়ের একটু সময় তো লাগবেই মহারাজ। হ্যাঁ, মন্ত্রী নবাবের সঙ্গে বসে দরদাম করছে। সে তো করতেই হবে মহারাজ, না হলে লাভের গুড় মন্ত্রী থুড়ি পিঁপড়ে খাবে কি করে? কথা হচ্ছিল গঙ্গার ঘাটের ইজারা নিয়ে, এর মধ্যে গুড় আর পিঁপড়ে এলো কোথা থেকে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সব শেষে সেই হিসাব ঠিক মিলেও তো যায় পণ্ডিত মশাই। আচ্ছা বেশ বেশ, হিসেব নিকেশ পরে হবে, এখন মন্ত্রীকে আসতে দাও আগে। এই তো এসে গেছি মহারাজ। এসে তো গেছো, কিন্তু ওদিকের খবর কি? খবর একেবারে মোক্ষম মহারাজ। নবাব গঙ্গার ঘাটের ইজারা পুনর্বহাল করতে রাজি হয়েছেন, তবে তার জন্য তাকে 10 সহস্র সোনার মোহর দিতে হবে। হ্যাঁ, বলো কি 10 সহস্র? দরাদরি করে এর থেকে কম করা গেল না মহারাজ। আর এবার নবাব নিজে আসছেন চুক্তিপত্রের দস্তখত করতে। দস্তখত করতে নাকি আমার টুঁটি চিপে ধরতে? এমন অশুভ কথা মুখেও আনবে না মহারাজ। আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই বলি মাত্র 10 সহস্র স্বর্ণ মুদ্রায় নবাবকে রাজি করাতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, বেশ সস্তায় বাজি মেরে দিয়েছেন। শেয়ার বলতে এমন সস্তা যে মহারাজের অবস্থা একেবারে খাস্তা করে দিয়েছেন। আমার তো মনে হয় গোপাল নবাবের কাছে গেলে একটা কানাকড়িও লাগতো না। একটু অন্য রকম ভাবে হয়তো ব্যাপারটা মিটিয়ে নেওয়া যেতে পারত। গোপাল কি জাদু টোনা করতো? কি হলে কি হতো সেই নিয়ে এত কথা কেন হচ্ছে সেটাই তো নং বুঝান্তি। মাথা পাগলং পাগলং। না না, তার থেকে গোপালের কেমন এলেম আছে সেটা দেখে নিলেই হয়। দেখুন না মহারাজ, যত খুশি দেখুন, এ আর এমন কি ব্যাপার। তবে আবার কি? তবে এর জন্য সামান্য কিছু কাঠখড় পোড়াতে হবে, এই যা। সেটা না হয় আমি বিজ্ঞানীর সঙ্গে বসে ঠিক করে নেব। আমি আমি আবার তোমার কোন কাজে লাগবো গোপাল? ও গোপাল যে কখন কি ভাবে কে জানে। যত যাই ভাবো গোপাল চন্দ্র, এবার আর মহারাজ কৃষ্ণচন্দ্রকে বাঁচাতে পারবে না। 10,000 সোনার মোহর গলে গেল বলে। এই তো বিজ্ঞানী যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করছে দেখছি। বলো গোপাল, আমি কোন কাজে লাগতে পারি? তেমন কিছু নয়, তবে এমন একটা কাজ করতে হবে যাতে আমার এই কাগজখানা কাজে লাগতে পারে। কাগজ? কি কাগজ? সাদা কাগজ, আর এই কাগজকেই হলুদ করে দিতে হবে, মানে যাতে দেখে মনে হয় এটা অতি প্রাচীন কোনো কাগজ। রোদে পুড়ে কাগজ হলুদ হয় এমনই একটা যন্ত্র আমার কাছে আছে বটে, তবে তাপ আর চাপ দিলে টাটকা কাগজকেও পুরনো করা যায়। ব্যাস ব্যাস, আর কি চাই? বাকিটা আমি ঠিক সামলে নেব। হ্যাঁ, বলি রাজসভা থেকে ফিরতে এত সময় লাগে বুঝি? কাজ কি আমার একটা গিন্নি? একটা কাজ শেষ করেই আরেকটা কাজ ধরি। এ বাড়িতে এসো ধরাধরি করবে বুঝি? ধরাধরি নয় গিন্নি, এবার একেবারে লেখালেখি। লেখালেখি? আর তার জন্য তুমি ঘরে ঢুকতে না ঢুকতে এইভাবে ছড়িয়ে বসে গেলে? মুখের কথা কাজ হবে না গিন্নি, তাই একেবারে লিখে লিখে কথা হবে। নবাব ঘুঘু দেখেছে, কিন্তু ঘুঘুর ফাঁদ তো আমি দেখাবো। ঘুঘু? বলি ফাঁদ? না না না, ঘুঘু ফাঁদ নয় গিন্নি, বরং ফাঁদে ঘুঘু। ফাঁদ পেতে এবার আমি আসল ঘুঘুকে ধরবো। ঘিরে ফেলো, বাঁশ দড়ি যা আছে সব দিয়ে ঘিরে ফেলো। যেমন ইজারা বাড়ায়নি তেমন কৃষ্ণচন্দ্র বুঝুক মজা। না 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 না, আমি ছেড়ে কথা বলবো না, একদম না। আহা, কি হয়েছে কি হয়েছে মহারাজ? শান্ত হন, শান্ত। আহা, শান্ত হব? আমি কোথায়? আমি গঙ্গার ঘাটে যাব। নিশ্চয়ই আপনি কোনো দুঃস্বপ্ন দেখছিলেন মহারাজ। দুঃস্বপ্ন? তাই যেন হয় আনি। আমি যে দেখলাম নবাব এসে গঙ্গার ঘাটে দখল নিচ্ছে। কিন্তু আপনি তো ঘুমোচ্ছিলেন মহারাজ, তেমন কিছুই হয়নি। কিন্তু সত্যি যদি তেমন কিছু হয় তবে কি হবে? চিন্তা করবেন না মহারাজ, গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন ব্যবস্থা কিছু একটা হবে।
কিন্তু আমি যে নিশ্চিন্ত হতে পারছি না। তবে তবে আমার মাথায় কিছুতেই ঢুকছে না আপনার পিতৃপুরুষরা কবে এমন ইজারা নিয়েছিলেন। বাকি মাথা খাটানোর কাজটা গোপালের উপরে ছেড়ে দিন না মহারাজ। আসুন আসুন নবাব বাহাদুর, আসুন। এসে তো গেছি, এখন আর অত ডাকাডাকি করে কি হবে কৃষ্ণচন্দ্র? আর নবাব যখন এসে গেছেন তখন সহজে ছেড়ে যাবেন না, এটাও জেনে রাখুন। এখন কাজের কথাটা চটপট বলে ফেলো উজির। এই তো ইজারা বাড়ানোর কাগজপত্র একেবারে তৈরি। হাতে হাতেই কাজ হবে। কাগজ মানে চুক্তি? আগেই বলেছিলাম না মহারাজ, নবাব কোনো কাঁচা কাজ করেন না। কৃষ্ণচন্দ্র এতে দস্তখত করে প্রয়োজনীয় অর্থ দিয়ে দিলেই শান্তি। না হলে আমাদের অশান্তি করার জন্য বাধ্য করবেন। আমার লোক লস্কর কিন্তু তৈরি। নবাব বাহাদুর বললেই তারা ঘাটগুলোর দখল নেবে। জানি না, কিন্তু কই এখনো তো। আপনি কি কারোর অপেক্ষা করছেন মহারাজ? হ্যাঁ মানে গোপাল তো কই রাজসভায় এসে পৌঁছলো না এখনো। এই শুভ কাজে গোপালকে আবার কি দরকার মহারাজ? হ্যাঁ, মন্ত্রী মশাই যখন আছেন তখন আর চিন্তা কিসের, উনি একাই তো সব সামলে দেবেন। তবু গোপালের তো এই সময়ে এখানে উপস্থিত থাকার দরকার ছিল। গোপালের ভরসায় না থেকে বরং নবাব যেমন চাইছেন তেমন অর্থ দেওয়ার ব্যবস্থা করুন মহারাজ। কি হলো কৃষ্ণচন্দ্র, তবে কি ধরে নেবো ইজারা বাড়ানোয় তোমার তেমন কোনো আগ্রহ নেই? আমাকে কি তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে? না তাহলে যে বিপদ বাড়বে। অগত্যা কি আর করা যায়। যাও মন্ত্রী যাও, কোষাগার থেকে প্রয়োজনীয় অর্থ নবাবকে দেওয়ার ব্যবস্থা করুন। ওই অর্থ হাতে পেলেই নবাব ইজারা বৃদ্ধির চুক্তিতে দস্তখত করবেন। ওহ, গোপালটা দেখে দেখে এখনই ডোবালো আমায়। ওর উপর ভরসা করে যে কি ভুলই না করেছিলাম। না, এখন তো দেখছি গোপাল কোনো কাজেরই নয়। তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্রকে প্যাঁচে ফেলে ভালো মতোই আদায় করা গেল জাহাপানা। তাই তো দেখছি, শুধু কৃষ্ণচন্দ্র নয়, সঙ্গে গোপালকেও কুণ্ঠাসা করা গেছে মনে হচ্ছে। হ্যাঁ, তারও তো কই পাত্তা নেই, ল্যাজ গুটিয়ে পালিয়েছে বোধহয়। তবে আমি পালানোর বান্দা নই জাহাপনা। কই দিন দেখি, এবার আমার ভাগ বুঝিয়ে দিন। ও মন্ত্রী যেন আর তর সয় না। না, এইসব কাজ নগদে নগদে হয়ে যাওয়াই ভালো। কি বলো মন্ত্রী? বিলক্ষণ জাহাপনা, বিলক্ষণ। তাহলে মহারাজ ভালো সময় এসেছি আমরা। এই যে এদিকে কেমন দেওয়া নেওয়া চলছে দেখুন। তাই তো দেখছি মন্ত্রী নবাবের সঙ্গে হাত মিলিয়েছে। মহারাজ আপনি? গোপাল তুমি? না আমরা ভূত নয়, একেবারে জ্যান্ত। আসলে কি হলে কি হতে পারে সেটা তো আগে থেকে জানা ছিল, তাই যথাসময় আসতে কোনো অসুবিধে হয়নি। সে যাই হোক, গঙ্গার ঘাটে ইজারা বাড়ানোর মোহর যখন হাতে এসে গেছে তখন কোনো কিছুতেই আর কিছু হবে না। তাই বুঝি, কিন্তু এখনো তো হওয়ার অনেক কিছু আছে জাহাপনা। বাকি আছে? রসিকতা হচ্ছে আমার সঙ্গে? রসিকতা আমি নয়, করছেন তো আপনি। কারণ আসলে তো এইসব ঘাট মোগল সম্রাটের সম্পত্তি, তাই আদৌ যদি কোনো ইজারা থাকে তবে তা শেষ হয়ে যাওয়ার পরে আপনি এর দখল নিলেও সম্রাট খবর পেলে কি হবে ভেবে দেখেছেন? কি হবে? সম্রাট যে শুধু আপনাকে এখান থেকে উৎখাত করবেন তাই নয়, মুর্শিদাবাদের ঘাটগুলোর দখল নেবেন। আর মোগল সম্রাটকে জানানোর এই কাজ করবেন স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র। গোপাল আবার কি কল খাটালো জাহাপানা? শুধু কল নয়, একেবারে জাঁতা কল। এই যে এখানে লেখা আছে। ওটা কি? বলছি জাহাপনা, আপনি ইজারা শেষ হওয়ার কথা বলাতে আমিও পুরনো নথি ঘেটে ঘুটে এসব বের করেছি। পুরনো নথি? কই আগে দেখিনি তো। অনেক পুরনো নথি। কিন্তু ওতে আছেটা কি? ওই যে মোগল সম্রাটের বয়ান, কৃষ্ণনগর স্থিত গঙ্গার ঘাট মোগল সম্পত্তি। কৃষ্ণনগরের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্রকে তার এবং তার প্রজাদের কল্যাণার্থে ব্যবহার করতে দেওয়া হলো। যদি কেউ এই গঙ্গার ঘাট আমার অনুমতি ছাড়া দখল করতে আসে তাহলে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দখল করা হবে। তাই কেউ যদি এই ঘাট দখল করার চেষ্টা করেন তাহলে যত নষ্টের গোড়া তাহলে এই মন্ত্রী। আমি আবার কি করলাম? তুমি তো গন্ডগোলটা পাকিয়েছো, আগ বাড়িয়ে খবর পাঠিয়েছো ঘাটের দখল নিয়ে মোহর হাতাবার। একটু হলেই আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি হাওয়া হয়ে যাচ্ছিল। কি তলায় তলায় তুমি এতটা ঘট পাকিয়েছ মন্ত্রী? দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। এই ক্ষমা
ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। না 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 না, এই মোহর টোহর আমার কিছুই লাগবে না, যেমন চলছে তেমন চলুক, শুধু খবরটা যেন মোগল সম্রাটদের কানে না যায়। চলো চলো উজির চলো। এখনই যাবেন কোথায়? যখন এসেই পড়েছেন তখন আগামীকাল তো মহালয়া, ততক্ষণ না হয় থেকে যান। তারপর এক অন্যরকম দান দেখবেন। আবার কি দান? মহারাজ দেবী দুর্গার চক্ষু দান করবেন, সেটা নিজের চোখে দেখবেন না? না 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 না, সেসব পরে হবে, সেসব পরে হবে। এখন এখন এখান থেকে যেতে পারলে বাঁচি। নবাব তো একেবারে লেজ তুলে পালালেন গোপাল, কিন্তু তুমি এসব করলে কি করে? আমি তো নবাবের দেখানো পথেই হেঁটেছি। তবে ওই যে কথায় বলে না, বাবারও বাবা থাকে, তাই মোগল সম্রাটের বানানো থুরি ওই বিজ্ঞানীর সহযোগিতায় আমার হাতে বানানো চুক্তিপত্র দেখিয়ে নবাবকে ঘায়েল করেছি মহারাজ। বলিহারি বুদ্ধি বটে তোমার। আমার কি হবে মহারাজ? তোমার এখন হয়েছে কি? মহালয়ার সময়ে মহা বিপর্যয় টেনে আনছিলে তুমি, তাই তোমার নিস্তার নেই। তাহলে আবার কি? সারা রাত জেগে গঙ্গার ঘাট পরিষ্কার করবে তুমি। কত বড় ঘাট আমি একা সাফ করব? মরে যাব, মরে যাব মহারাজ, মরে যাব। আমার কথা একটু ভাবুন মহারাজ, আমার কথা একটু ভাবুন। ওম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়তে সর্ব দেবতা।